আমন্ত্রণ বাংলাদেশি সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা প্রতিরোধে যত টাকাই লাগুক টিকা আনা হবে, আশ্বাস প্রধানমন্ত্রীর। দুস্থ ও অসহায়দের জন্য সবচেয়ে বড় সহায়তা কার্যক্রম উদ্বোধন। অনিশ্চয়তা কাটাতে টিকা সংগ্রহ প্রয়োগের নতুন রোডম্যাপ প্রকাশের দাবি মির্জা ফখরুলের। লকডাউনে কর্মহীনদের জন্য 15,000 টাকা করে সহায়তার দাবি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী বিজয়ের দ্বারপ্রান্তে মমতার তৃণমূল। 292টি আসনের মধ্যে এ পর্যন্ত 208টিতে এগিয়ে বিজেপি, এগিয়ে 80টিতে। সিলেটের জৈন্তাপুরে আত্মীয়ের মৃত্যু সংবাদে অটোরিকশা যাবার সময় ট্রাকের ধাক্কায় একই পরিবারে 5 সদস্য সহ নিহত 6, ট্রাক চালক পলাতক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। করোনাকালে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবচেয়ে বড় সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমে এবার 36.5 লাখ পরিবার পাচ্ছে 2,500 টাকা করে। প্রধানমন্ত্রী বলেন, যত টাকায় প্রয়োজন হোক দেশের মানুষের জন্য করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করা হবে। যেসব রাজনৈতিক দল বা গোষ্ঠী ঘরে বসে বিবৃতি দিয়ে সরকার উৎখাতে চিন্তা করছেন, তাদের এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 900 কোটি টাকা আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করা এই কার্যক্রমের মাধ্যমে 36.5 লাখ পরিবারের কাছে সরাসরি 2,500 টাকা করে পৌঁছে দেওয়া হবে। আগামী 5 মের মধ্যে সবার মোবাইলে এই সহায়তার অর্থ পৌঁছে যাবে। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী মানুষের জীবন সচল রাখতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরার পাশাপাশি করোনার টিকা পাওয়া নিয়ে সবাইকে আশ্বস্ত করেন। এদেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে, আওয়ামী লীগ সরকার আমলেই পেয়েছে। এদেশটাকে কীভাবে উন্নত করতে হবে এটা আওয়ামী লীগ জানে, আওয়ামী লীগই করে যাচ্ছে। আমরা একেবারে প্রতিটি এলাকায় আজকে আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে। সেই ক্ষেত্রে আমি দেশের মানুষকে একটা অনুরোধ করব, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো। আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেব। যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে থাকে উল্লেখ করে এই দুর্যোগে বিরোধীদের বিবৃতি সর্বস্ব বিরোধিতার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। অনেকেই শক্তিশালী বিরোধী দল চায়, আমরা তো বিরোধী দলে ছিলাম। আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে, এটাই বিরোধী দলের কাজ। কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা বিবৃতি আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? কিভাবে সরকার উৎখাত করবেন সেই চিন্তাভাবনা করেন। তাদেরকে কিন্তু এটা করতে হলে বা শক্তিশালী বিরোধী দল গড়তে হলে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের বিশ্বাস আস্থা অর্জন করতে হবে। এছাড়া বিত্তশালীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার উপকারভোগীদের সাথে কথা বলেন সরকার প্রধান। হ্যাঁ, নিশ্চয়ই। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অনিশ্চয়তা পড়া টিকা কার্যক্রম সচল করতে টিকা সংগ্রহ প্রয়োগের নতুন রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্যান্য উৎস থেকে না কিনে দুর্নীতি করতে শুধু ভারত থেকে টিকা আমদানি করে গোটা জাতিকে বিপদে ঠেলে দেওয়া হয়েছে। লকডাউনে কাজ হারানো ও নিম্ন আয়ের মানুষদের জন্য এককালীন 15,000 টাকা সহায়তার দাবি জানান তিনি। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বারবার করে বলেছিলাম যে এই টিকা ভ্যাকসিন এর উৎসগুলো বিকল্প উৎস রাখা উচিত এবং সরকার কোনো কর্ণপাত না করে শুধুমাত্র তাদের দুর্নীতির জন্যে তাদের নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকেই এবং একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম তারা গ্রহণ করেছিল, যে কারণে আজকে গোটা জাতি আজকে বিপদগ্রস্ত হয়েছে। বাংলাদেশের সরকারের শুধুমাত্র ভারত থেকে সংগ্রহের চুক্তি জাতির জন্য এক চরম স্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি করেছে। আজকে সরকারকে এই দায়িত্বহীনতা এবং দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। অবিলম্বে টিকা সংগ্রহের, টিকা প্রদানের পরিকল্পনা ও সুস্পষ্ট রেড ম্যাপ জনগণের সামনে সুনির্দিষ্টভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে আমাদের সভায়।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 192টি আসনে ভোট গণনা চলছে। এ পর্যন্ত পাওয়া বেসরকারি তথ্য অনুযায়ী রাজ্যটিতে বিজয়ের দ্বারপ্রান্তে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস। 292টি আসনের মধ্যে এ পর্যন্ত তারা 208টিতে এগিয়ে, বিজেপি এগিয়ে 80টিতে, বামজোট এগিয়ে আছে মাত্র 2টিতে। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ ফলাফল জানতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছে কলকাতার আজকের পত্রিকার বার্তা সম্পাদক সুতীর্থ চক্রবর্তী। সুতীর্থ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর সেই সাথে বিধানসভা নির্বাচনের সবশেষ ফলাফল আপনার কাছে জানতে চাইবো। আর এই ফলাফলকে কেন্দ্র করে কলকাতায় এই মুহূর্তে কিরকম পরিস্থিতি বিরাজ করছে আমাদের বিস্তারিত জানাবেন। কলকাতায় আপনারা জানেন যে করোনা সংক্রমণের জন্য কার্যত লকডাউনের চেহারা রয়েছে। এখানে করোনা সংক্রমণ বাড়ছে। তার মধ্যেই আজকে বিধানসভা ভোটের ফলাফল এবং সেখানে মমতা ব্যানার্জির ঐতিহাসিক জয় এবং এখানে অনেকেই অনুমান করছে যে এবার মমতার সঙ্গে বিজেপির লড়াইটা আড্ডাআড্ডি হবে, শিয়ানে লড়াই হবে। কিন্তু ফল প্রকাশ হতে দেখা গেল যে মমতা ব্যানার্জি আবার গতবারের মতো 5 বছর আগে তিনি যে ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছিলেন, প্রায় সেই রকম ফলাফলের দিকে এগোচ্ছেন। ফলে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা করোনার মধ্যেই তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, রাস্তায় প্রশ্বাস করছেন। এই পরিস্থিতিতে যে প্রাথমিকভাবে সকালবেলা যে একটা থমথমে আবহাওয়া ছিল, সেটা এখন দুপুরের পর থেকে অনেক কেটে গেছে এবং চারিদিকে চলছে। তৃণমূল কর্মীদের মমতা প্রায় 50% ভোট পেতে চলেছেন এবং এত বড় জয় তাতেও হয়নি এবং এই জয়ের আরো এই জায়গাতে যে বিজেপি এবার সর্বশক্তি নিয়ে। সুতীর্থ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতা থেকে বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আজকের পত্রিকার বার্তা সম্পাদক সুতীর্থ চক্রবর্তী। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বিআরটিএকে দুর্নীতির অনিয়ম থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সবশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত মূল সেতু নির্মাণ কাজে 93.25% শেষ হয়েছে। 2022 সালের জুন নাগাদ পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি। চলাচলের বিষয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে গতকাল। তার মানে আমরা সেতু সক্রিয় করার ব্যাপারে যান চলাচলের আরেক ধাপ আমরা এগিয়ে গেলাম। অনেকেই বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে বিশেষ সুবিধা দেয়, বিশেষ লেনদেনের মাধ্যমে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এ ব্যাপারে মনিটরিং বাড়াতে হবে। এ ব্যাপারে খুব অসন্তুষ্ট, বিরক্ত। মৃত আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে অটোরিকশার যাত্রী একই পরিবারে 5 জন সহ 6 জনের। রবিবার সকাল 6:30টার দিকে সিলেট তামাবিল সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে পরিবারের সবাই বাড়ি থেকে সিএনজি অটোরিকশা করে রওনা দেন। এ সময় সিলেট থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের 4 জন অটোরিকশার চালক নিহত হন। আহত হন আরও 2 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও 1 জন। নিহতরা হলেন জৈন্তাপুরের পাখিবিল গ্রামের অটোরিকশা চালক হোসেন আহমেদ, রূপচেং গ্রামের মৃত জামাল আহমেদের স্ত্রী সাদিয়া বেগম, তার 4 মাসের সন্তান সাদাত হোসেন, 7 বছরের মেয়ে সাবিয়া বেগম ও মৃত জামাল আহমেদের বোন হাবিবুন্নেসা। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়েছে চালক।
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ ৩ দফা দাবিতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে 249টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এই আন্দোলন কর্মসূচি পালন করছে। এছাড়া ৪ মে সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে। শ্রমিকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌ পরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা। এছাড়া সারা দেশের ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য 10 টাকায় ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থা করা। এসব দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বর সহ সারা দেশে নাশকতা করে বিএনপি জামায়াতের সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতা দখলই ছিল হেফাজত নেতাদের মূল উদ্দেশ্য। আল্লামা শাহ আহমেদ শফিকে রাষ্ট্রপতি ও মাওলানা জুনায়েদ বাবুনগরীকে প্রধানমন্ত্রী করে মন্ত্রী পরিষদও গঠন করা হয়েছিল। মতিঝিল থানা নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল হক রিমান্ডে এসব তথ্য দিয়েছেন বলে জানান মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। মামুনুল হক আসলে তার বয়স তো এখন 48-50 বছর। 2013 সালে তার বয়স আরও অনেক কম ছিল। তো সেই বিবেচনায় মন্ত্রিপরিষদে যে উপরের কাঠামোটা তৈরি হয়েছিল, সিনিয়র নেতারা যেমন জুনায়েদ বাবুনগরীকে প্রধানমন্ত্রী করা হয়েছিল, তারপরে আহমদ শফি সাহেবকে রাষ্ট্রপতি, এরকম শীর্ষ নেতাদের বন্টনগুলো হয়েছিল। বাট পরের সারির যারা ছিল সেগুলো তখন পর্যন্ত বন্টন হয়নি। বাট আমাদের কাছে তার কথাবার্তা শুনে মনে হয়েছে যে তিনি খুব প্রলুব্ধ হয়ে গেছিলেন এবং তিনিও প্রত্যাশা করছিলেন যে তার উপরেও সরকার পরিচালনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তাবে। কেবল ইফতার নয়, নগরীতে অসহায় আর ছিন্নমূল মানুষের মাঝে রমজান মাস জুড়ে সেহরি বিতরণ করেছে কয়েকটি সংগঠন। মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ব্যক্তি উদ্যোগেও কেউ কেউ ছুটে যান মধ্যরাতে বাস্তুহারাদের পাশে। এ অন্যরকম এক মানবিক রাতের ঢাকা। করোনা মহামারীর মাঝেও এমন উদ্যোগ মানবিকতার ব্যতিক্রমী নজির। রাজধানীর কোথাও কোথাও মধ্যরাতে ছিন্নমূলের পাশে সেহরি নিয়ে ছুটে যায় বিভিন্ন সংগঠন। অসহায় ও ক্ষুধার্তদের পাশে দাঁড়ানোর মহান শিক্ষা দেয় মাহে রমজান। রাজনৈতিক ও সামাজিক এসব সংগঠনের এভাবে সেহরি বিতরণ এই মহামারীতেও ক্ষুধার্তদের পাশে দাঁড়াবার দৃষ্টান্ত। পুরো রমজান জুড়ে এমন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ছাত্রলীগ। টিএসসিতে রান্না আয়োজনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশে সহস্রাধিক মানুষের মাঝে নিয়মিত সেহরি বিতরণ করছে তারা। আমরা প্রথম রমজান থেকে এই কর্মসূচি পালন করছি। তো আমাদের প্রতিদিন প্রায় 1000 মানুষকে আমরা এই ইফতার এবং সেহরির ব্যবস্থা করি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আপনারা জানেন যে করোনা ভাইরাসের এই মহামারীর সময় অনেকেই খাবার সংকটে আছে বা কিছু জায়গায় আমরা যারা সুবিধা বঞ্চিত বা আমরা যারা শিক্ষার্থী ভাইরা আছে সবাই মিলেই কিন্তু আমরা এই কর্মসূচি পালন করছি এবং সকলের জন্যই এই কর্মসূচি। শুধু ছাত্রলীগই নয়, রাতভর নিম্ন আয়ের ছিন্নমূলদের জন্য ব্যক্তি উদ্যোগে মধ্যরাতে সেহরি নিয়ে ছুটে চলার উদার মানুষও আছেন এই নগরীতে। ছিন্নমূল মানুষদেরকে আমরা যাতে প্রতিদিন আমরা যাতে রোজা রাখতে পারি সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আমরা প্রতিদিন করে যাচ্ছি। ইনশাল্লাহ সামনের দিকে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। প্রতিদিনই আমরা প্রায় 200 থেকে 250 লোকের ভোরাতে তাদের সেহরি ব্যবস্থা করছি এবং পর্যাপ্তভাবে আমরা সন্ধ্যারাত্রেও আমরা তাদেরকে সেই ইফতারের ব্যবস্থা আমরা পর্যাপ্তভাবে আমরা করে যাচ্ছি আমরা প্রতিদিন। নানা পদের রান্নায় বাসায় সেহরির বিপরীতে এমন সেহরি আয়োজনে যার পরনাই তৃপ্ত রাজধানীর ঠিকানাহীন ছিন্নমূলরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। করোনা প্রতিরোধে যত টাকাই লাগুক টিকা আনা হবে, আশ্বাস প্রধানমন্ত্রী। দুস্থ অসহায়দের জন্য সবচেয়ে বড় সহায়তা কার্যক্রম উদ্বোধন। অনিশ্চয়তা কাটাতে টিকা সংগ্রহ প্রয়োগের নতুন রোডম্যাপ প্রকাশের দাবি মির্জা ফখরুলের। লকডাউনে কর্মহীনদের জন্য 15,000 টাকা করে সহায়তার দাবি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে মমতার তৃণমূল। 292টি আসনের মধ্যে এ পর্যন্ত 208টিতে এগিয়ে বিজেপি, এগিয়ে 81টিতে। সিলেটের জয়ন্তাপুরে আত্মীয়ের মৃত্যু সংবাদে অটোরিকশায় যাবার সময় ট্রাকের ধাক্কায় একই পরিবারের 5 সদস্য সহ নিহত 6, ট্রাক চালক পলাতক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।